আকাশ মেঘলার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে চলেছে অবিরাম। আর আমি লঞ্চের ডেকে বসে ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন জাহাজ দেখে চলেছি। তার মধ্যে কোনোটা বা নোঙর করে দাঁড়িয়ে রয়েছে, কোনোটা আবার চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। নমস্কার বন্ধুরা, আমি কমল, আর কমলস ডায়েরির একটি নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। এখন সেপ্টেম্বর মাসের শেষ, বর্ষাকাল। টানা দুদিন বৃষ্টি হয়ে চলেছে অবিরাম। দুদিন বৃষ্টি হওয়ার পর বৃষ্টির রেস কিছুটা কমলে আমরা সবাই মিলে একটা ভ্রমণের পরিকল্পনা করি। আর আমরা বলছি এই অর্থে, এই ভ্রমণে আমি ছাড়াও আমার সঙ্গে যোগ দিয়েছে আরও 5 জন। থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। এই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আমরা বেরিয়ে পড়লেও কিছুটা চলার পর প্রকৃতিও মনে হয় আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। অর্থাৎ আকাশ কালো হয়ে আবারও বৃষ্টি নেমে এলো। আজকে গন্তব্য ডায়মন্ড হারবার। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। এখানে বলে রাখি, কুকড়াহাটি কিন্তু কোনো বড় জায়গা না। তা সত্ত্বেও কুকড়াহাটি থেকে উড়িষ্যা যাওয়ারও বাস পাওয়া যায়। ওদিকে কলকাতা যাওয়ার জন্য ফেরি সার্ভিস অর্থাৎ রায়চক, এবং এদিকে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য ফেরি সার্ভিস এখান থেকে পাওয়া যায়। কান পেতে থাকি তাকেই কাছে ডেকে মনে রাঙিনা থেকে। আর এই বৃষ্টির তালে তাল মিলিয়ে আমাদের গাড়িও ছুটে চলেছে। আর একে একে যথাক্রমে নন্দকুমার, রজলাল চৌক ও চৈতন্যপুর পেরিয়ে যথাক্রমে আমরা কুকড়াহাটি এসে পৌঁছলাম। কুকড়াহাটি পৌঁছে আমরা প্রথমেই গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা করে নিলাম। তোমার হাতেই হোক রাত্রি রচনা। এই যে আমরা এসেছি এখানে সবাই। এই যে এখানে আছে বাপি আমা, ননো আমা, ওদিকে দাদা, আর সেদিকে মামা ভিজে যাচ্ছে। আর আমরা এসেছি এইটাতে অল্টো 800। আর এইটা হলো কি এখানে 4 টাকা রাখা স্ট্যান্ড। তো আপনারা যারা আসবেন এখানে সবাই এখানে গাড়ি রাখবেন। এখানে প্রাইভেট কারের পার্কিং চার্জ 100 টাকা। পার্কিংয়ের গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে পৌঁছে দেখলাম টিকিট কাউন্টারের সামনে লঞ্চ এবং ভ্যাসেল দুটোরই সময়সূচি ঝোলানো রয়েছে। কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবারের ফেরি সার্ভিসের ভাড়া মাথাপিছু 20 টাকা। টিকিট কাটা হয়ে গেলে আনন্দের সঙ্গে আমরা ঘাটের দিকে এগোতে থাকলাম।
সামনের দৃশ্যটা খানিকটা ঠিক এরকম। এই যে আমাদের এইরকম, আমরা এতে করে যাব। এইটা ধীরে ধীরে সবাই উঠছে। এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম একটাই কারণে, কি কেউ অনেকেই নামছিল ওখান থেকে, হ্যাঁ, তো সেই কারণে আমরাও দাঁড়িয়েছিলাম। এই যে লেখা আছে উপরে, ডায়মন্ড হারবার কুকড়াঘাটি ফেরি সার্ভিস। আমরা এখন যাব ভেতরের দিকে, লঞ্চের ইয়েতে আমরা এখন ঢুকছি ভেতরে। লঞ্চ পাড় ছেড়ে কিছুটা এগোতেই প্রথমে লঞ্চে চাপার যে আনন্দ, এই যে অনুভূতিটা নিমেষের মধ্যে গায়েব হয়ে মনের মধ্যে একটু ভীতি সঞ্চার করলো। আমাদের লঞ্চ যে নদীর উপর দিয়ে চলেছে, নদীটির নাম হুগলি নদী, যা পূর্ব মেদিনীপুরের কুকড়াঘাটি এবং 24 পরগনার ডায়মন্ড হারবারকে যুক্ত করেছে। আর এর খুব কাছেই সমুদ্র হওয়ায় এর গভীরতা এবং প্রস্থ দুটোই কিন্তু খুবই বেশি। কিছুটা দূরে পৌঁছাতেই দেখা পেলাম দানব আকৃতি অনেকগুলো জাহাজের, যেগুলোর বৈচিত্র্য শুধু রঙে নয়, বিভিন্ন আকৃতিতেও এবং গঠন বৈচিত্র্যেও।
যেতে যেতে শুধু যে আমি বড় জাহাজই লক্ষ্য করলাম তা কিন্তু নয়, একই সঙ্গে লক্ষ্য করলাম একজন মাঝি নিজের রুটি রোজগারের আশায় কেবলমাত্র নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে ডিঙি নৌকা নিয়েও এই উত্তাল নদীতে পাড়ি দিচ্ছেন। এইসব দেখতে দেখতে প্রায় 45 থেকে 50 মিনিট লঞ্চে কাটিয়ে ফাইনালি অবশেষে আমরা এসে পৌঁছলাম ডায়মন্ড হারবার। তো আমরা তো পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। এইটা হচ্ছে গিয়ে ব্রিজ। নদীর পরিস্থিতিটা খানিকটা এরকম, আর ভয়ঙ্কর সুন্দর, যেমন উত্তাল তেমন মানে প্রাকৃতিক সৌন্দর্য। বেরিয়ে লঞ্চ থেকে নেবে এদিকের ডায়মন্ড হারবার যখন পৌঁছে গেলাম, এদিকের পরিস্থিতিটা খানিকটা এরকম, বৃষ্টি তো ভীষণ, চারদিক পুরো ফাঁকা, সেরকম মানুষের কোনো জনসমাগম নেই। তারপর বেরিয়েই দেখলাম কি ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে। মামা তো প্রথম ওদিকে চলে গেছিল। তো যাই হোক, এখন বেজে গেছে অনেক, প্রায় অ্যাপ্রক্স 1-1:30 বেজে গেছে। তো তারপরে আমরা কি করেছি, প্রথম আমরা খেয়ে নেবো হোটেলে, তারপর বাকি এদিক ওদিক ঘুরে দেখবো বাকি এটা। আমরা যে হোটেলে খেতে এসেছি সেই হোটেল একদম নদী পাড়ে, আর তার থেকে সমুদ্রটা খানিকটা এরকম। মানে এক কথায় ওয়াও। এই হোটেল, এইখানে আমরা খেতে এসেছি। এই যে সবাই হোটেলে পেট পুজো করে যখন আমরা বেরোলাম, বাইরের পরিস্থিতিটা খানিকটা এরকম, বৃষ্টির রেস কোনোভাবে তো কমার কোনো লক্ষণই নেই। আর বাসগুলো এইভাবে যে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যস্ত। আচ্ছা, এইদিকে বলে রাখি, এইদিকে গেলে যাচ্ছে নামখানা, হ্যাঁ, আর এইদিকে যাচ্ছে কলকাতা। দেখি, এখানে তো একজনের কাছে বুঝে নিলাম। তো আপনারা যারা এখানে যদি কোনো মাছ কেনাকাটা করতে আসেন, তো অবশ্যই এখানে বিভিন্ন দোকান আছে এবং বিভিন্ন সাইজের, যেমন এইগুলো কিন্তু ভীষণ বড়। ভীষণ বড় গলা। এখানে পমফ্রেট, এখানে ছোট ছোট পমফ্রেট দেখা যাচ্ছে। পমফ্রেট, ইলিশ করে অনেক রকম ইলিশ, মানে অনেক রকম বলতে ঠিক না, ইলিশ সেম কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের মাছ, অনেকেই কিনছেন। তো অটো থেকে সবে নেবে, এই আমরা এলাম মাছের বাজার। এখানে বিভিন্ন রকম, যেমন অক্টোর ইলিশ ঘর, অস্টর ইলিশ ঘর। এখানে ইলিশের পরিমাণটা অনেক বেশি। এখানে মাছ কেনার একটা সিস্টেম রয়েছে কি, এখানে যতটা শুনলাম এখানে পাল্লা হিসেবে নিতে হবে, মাছ তো সস্তা হবে, এখানে পাল্লা হিসেবে নিতে হবে। পাল্লা বলতে এখানে 5 কিলো, যেদিকে দেখবেন শুধু মাছ আর মাছ দোকান এখন প্রায় বন্ধ। কী কারণে জানি না, এই ফার্স্ট টাইম এসেছি আজকে। এরকম অঝোরে বৃষ্টি আর দাঁড়িয়ে রয়েছি আমরা, এই যে সবাই বৃষ্টির মধ্যে দিচ্ছে, মাছ কেনার এতটা আনন্দ। আর সঙ্গে এইরকম সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো সম্ভবত এগুলোর থেকেও মাছ খালি হয়ে নামবে, এরকম সব দোকানগুলো। আমরা তো ঘুরেই চলেছি প্রত্যেকটা দোকান, আর দাম দর করেই চলেছি, জানি না কোনটাতে ঠিকঠাক ইয়ে হবে, দাম দর হবে। অনেক ঘোরাঘুরির পর শেষে আমরা এইখানে এগিয়ে কিনলাম, এইগুলো নিলাম।
তো সবার উদ্দেশ্যে একটাই মেসেজ, যে যারা কম পরিমাণ কিনতে আসছেন, যারা বাড়ির জন্য বাইক কিনতে আসছেন, তারা কিন্তু অবশ্যই একটু ঘুরে দেখে বার্গেনিং করে তবে মাছটা নেবেন। কারণ সব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট। তো এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। She was just a girl